শেষ পর্বের আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমরা জানো যে বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে তোমাদের ক্লাসের স্বাভাবিক কার্যক্রম আজকে বেশ কিছুদিন যাবৎ বন্ধ রয়েছে। কিন্তু তারপরেও তোমরা যেন পিছিয়ে না যাও, তোমরা যেন তোমাদের স্বাভাবিক গতিতেই পড়াশোনা চালিয়ে যেতে পারো, সেই কারণে ঢাকা কলেজ কর্তৃপক্ষ শুরু থেকেই তোমাদের সাথে রয়েছে। তারই ধারাবাহিকতায় দর্শন বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে মাস্টার্স শেষ পর্বের 50001 নম্বর কোর্স অর্থাৎ প্র্যাকটিক্যাল এথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যার উপর একটি ক্লাস আমরা পরিচালনা করতে যাচ্ছি। আর যথারীতি ক্লাসটি পরিচালনা আমাদের সাথে রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্র্যাকটিক্যাল এথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যা বিষয়টি বর্তমান সময়ের খুব আলোচিত একটি বিষয়। আমাদের নীতি নৈতিকতার যে ধ্যান ধারণা রয়েছে তাকে কিভাবে আমরা আমাদের বাস্তব জীবনের ব্যবহারিক ক্ষেত্রগুলোকে প্রয়োগ করতে পারি, সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনার জন্য আমাদের এই কোর্সটি রয়েছে। আর এই কোর্সে তোমাদের একটি পাঠ্য বই রয়েছে যা হচ্ছে পিটার সিঙ্গার রচিত প্র্যাকটিক্যাল এথিক্স। এই গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার রয় স্যার, ব্যবহারিক নীতিবিদ্যা এই নামে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ব্যবহারিক নীতিবিদ্যার বেশ কিছু ক্লাস তোমাদের সাথে ইতিমধ্যে সম্পন্ন করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের বর্তমান পাঠ্য বইয়ের লেখক বা পিটার সিঙ্গার সমকালীন নীতি দর্শনের একজন প্রথিতযশা দার্শনিক। তিনি মূলত উপযোগবাদী দৃষ্টিকোণ থেকে ব্যবহারিক যে সমস্যাগুলো রয়েছে বা বর্তমান সময়ে যে সমস্যাগুলির সম্মুখীন আমরা হচ্ছি তার একটি নৈতিক সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছেন। এখানে এই বইটিতে নানা বিষয়ের আলোচনায় আমরা পিটার সিঙ্গারের এমন উপযোগবাদী মনোভাবেরই প্রতিফলন দেখতে পেয়েছিলাম। তার বিভিন্ন অধ্যায়ের আলোচনার সূত্র ধরে আমাদের আজকের আলোচ্য বিষয় কৃপা হত্যা বা ইউথেনেশিয়া নিয়ে। এ সম্পর্কে পিটার সিঙ্গার আলোচনা করেছেন প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের চ্যাপ্টার 7 অর্থাৎ সপ্তম অধ্যায়ে, যার শিরোনাম টেকিং লাইফ হিউম্যানস। কৃপা হত্যা এই শব্দটি তুলনামূলক একটি নতুন শব্দ আমাদের জন্য। হত্যার সাথে কৃপার সম্পর্কটি কিভাবে জড়িত তা স্বাভাবিকভাবে আমাদের মনে একটি প্রশ্ন জাগায়। অনেক ক্ষেত্রে তোমরা ইউথেনেশিয়ার বাংলা হিসেবে সৌজন্য হত্যা এই শব্দটিকেও দেখতে পাবে। কৃপা হত্যা বা ইউথেনেশিয়ার মূল কথাটি হচ্ছে সহজ এবং স্বাভাবিক মৃত্যু, যা একজন ব্যক্তিকে তার জীবন ধারণের অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি দান করে। স্বভাবতই বিষয়টিকে অনেকটাই দুর্বোধ্য মনে হচ্ছে। চলো একে আমরা শাব্দিক অর্থ বিশ্লেষণের মাধ্যমে বুঝে নেয়ার একটা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, ইউথেনেশিয়া এই শব্দটি গ্রিক শব্দ ইউ এবং থ্যানাটোস এই থেকে আগত। ইউ শব্দটি দ্বারা গুড বোঝানো হচ্ছে বা ভালো বোঝানো হচ্ছে, একে ওয়েল বা মঙ্গলজনক এই অর্থেও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। থ্যানাটোস শব্দটির অর্থ হচ্ছে ডেথ বা মৃত্যু। তাহলে শাব্দিক অর্থ বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি সহজ, ভালো বা মঙ্গলজনক মৃত্যুকেই বলা হচ্ছে ইউথেনেশিয়া বা কৃপা হত্যা। এটা এমন এক ধরনের অর্থকে নির্দেশ করে যেখানে অবর্ণনীয় ব্যথা বা দুঃখ দুর্দশা থেকে শান্তিময় একটি সমাপ্তির দিকে আমাদেরকে পৌঁছে দেয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রিক ইউথেনেশিয়া
or good health is the practice of intentionally ending life to relieve pain and sufferings. অর্থাৎ এটি এমন একটি মৃত্যু প্রক্রিয়া বা এমন একটি হত্যা প্রক্রিয়া যেটি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে এবং এর পেছনে উদ্দেশ্য থাকে বৃহত্তর যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি। স্বাভাবিকভাবে ইউথেনেশিয়া বা কৃপা হত্যার বিষয়টিকে সমর্থনযোগ্য নয় বলেই কিন্তু মনে করা হয়। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, অর্থাৎ আমরা যদি একটু এর আদি প্রেক্ষাপটকে জানতে চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে কৃপা হত্যার এই ধারণা বা এই যে ইউথেনেশিয়ার ধারণাটি কিন্তু প্রাচীন গ্রিক সভ্যতা বা রোমান সভ্যতাতেও বিদ্যমান ছিল। তখন বিকলাঙ্গ শিশুদেরকে হত্যা করার একটি বিধান রাষ্ট্রীয়ভাবেই অনেক ক্ষেত্রে বলবৎ ছিল বলে আমরা দেখতে পাই। কেননা তারা তখন মনে করতো বিকলাঙ্গ শিশু বা অথর্ব একটি বাচ্চা শুধুমাত্র তার পরিবারের জন্যই না, বরঞ্চ রাষ্ট্রের জন্যও কিছু কিছু ক্ষেত্রে অনেকটা বোঝার মতো হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, সেই শিশুটি তার নিজের জীবনকেও ঠিকমতো পরিচালনা করতে ব্যর্থ হয় বলে তার জন্য মৃত্যুটি শ্রেয়। এই যে কৃপা হত্যার ধারণাটি পূর্ব থেকে চলে এসেছিল, এটি কিন্তু সবসময় সবাই সমর্থন করেননি। আমরা যদি চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই চিকিৎসা বিজ্ঞানের জনখ্যাত হিপোক্রেটাস তিনি কিন্তু খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতেই কৃপা হত্যাকে বা কোনো প্রকার সৌজন্যমূলক হত্যাকেও সম্পূর্ণভাবে বিরোধিতা করেছেন। তিনি তার হিপোক্রেটাস ওথ বা চিকিৎসা বিজ্ঞানের যে শপথ রয়েছে সেখানে এমনভাবে উল্লেখ করেন, আমি কোট করছি, কোনো ব্যক্তিকে সজ্ঞানে বা অজ্ঞানে কোনো বিষ বা জীবন বিনাশকারী ঔষধ প্রদান করা যাবে না, যদি সে তা নিজে ইচ্ছা করে তবুও। অর্থাৎ হিপোক্রেটাস কিন্তু খুব স্পষ্টভাবে এই বিষয়টি বলতে চেয়েছেন যে কোনো মানুষকেই তার জীবন হরণের জন্য অধিকার দেয়া যাবে না বা তার জীবন হরণ করা যাবে না। সেটি একজন চিকিৎসকের জন্য যেমন শ্রেয় নয়, তেমনি কোনো বিবেক সম্পন্ন বা বিবেচনা বোধ সম্পন্ন মানুষের জন্য শ্রেয় নয়। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, তাহলে দেখতে পাই গত শতাব্দীতে বা বিংশ শতাব্দীতে আমেরিকান ডক্টরস অ্যাসোসিয়েশন বা মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের যেই অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানেও কিন্তু কৃপা হত্যা সম্পূর্ণ বিরোধিতা করা হয়েছে। অর্থাৎ কৃপা হত্যাকে স্বাভাবিকভাবে বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ন্যায্যতা প্রতিপাদন করা যাচ্ছে না বা সমর্থন করা যাচ্ছে না। তাহলে আমরা যদি একটু দেখি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে কৃপা হত্যার বিষয়টিকে আমরা কোনভাবে মূল্যায়ন করতে পারি, সেখানেই কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। নৈতিকতা বা নীতিবিদ্যার দৃষ্টিভঙ্গিটি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি, যেখানে কৃপা হত্যার বিষয়টিকে বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন পরিপ্রেক্ষিতে শর্তের মাধ্যমে বিবেচনা করার একটি প্রবণতা আমরা লক্ষ্য করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা কৃপা হত্যাকে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বা আরো স্পষ্টভাবে বললে পিটার সিঙ্গার দৃষ্টিভঙ্গিতে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইউথেনেশিয়াকে আমরা মার্সি কিলিং নামেও উল্লেখ করতে পারি। এখানে ইউথেনেশিয়া বা কৃপা হত্যার সংজ্ঞায় বলা হচ্ছে, ইউথেনেশিয়া has been defined as the painless inducement of a quick death. However, it is argued that this approach failed to properly define euthanasia, as it leaves open a number of possible actions which would meet the requirements of the definition but would not be seen as euthanasia. In particular, these include situations where a person kills another,
painlessly, but for no reason beyond that of personal gain, or accidental deaths that are quick and painless but not intentional. তাহলে এখানে কৃপা হত্যা বা ইউথেনেশিয়ার যে ধরনটি আমরা জানতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে এটি এক ধরনের যন্ত্রণাহীন দ্রুত মৃত্যুকে বোঝাচ্ছে। কিন্তু আরো যদি গভীর বিশ্লেষণে আমরা যাই, তাহলে এটি এমন একটি হত্যা প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে তার যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তির জন্য হত্যা করে থাকে। কিন্তু এক্ষেত্রে হত্যাকারীর কোনো ইন্টেনশন বা ব্যক্তিগত অভিপ্রায়, ব্যক্তিগত লাভ লোকসানের প্রশ্ন থাকে না। স্বভাবতই যে ক্ষেত্রগুলোতে হত্যাকারী বা হত্যা সংগঠনকারী ব্যক্তির কোনো ব্যক্তিগত লাভ লোকসানের বিষয় থাকে, সেখানেই কিন্তু নৈতিকতা হত্যাকে বিরোধী বলে মন্তব্য করে থাকে। কিন্তু যেহেতু মার্সি কিলিং বা কৃপা হত্যা এমন একটি বিষয় যেখানে আক্রান্ত ব্যক্তি বা যে ব্যক্তিকে হত্যা করা হচ্ছে সেই ব্যক্তিকে একটি যন্ত্রণা থেকে বা একটি বৃহত্তর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য হত্যাটি করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উপযোগবাদী দৃষ্টিকোণ থেকে ইউথেনেশিয়া বা মার্সি কিলিংকে অনেকটাই সমর্থন করেই এর সংজ্ঞায়ন করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমাদেরকে একটু উপযোগবাদী ধ্যান ধারণাটি আরেকবার মনে করিয়ে দিতে চাই। তোমরা জানো যে উপযোগবাদের জনক দার্শনিক জে.এস. মিল, তিনি কিন্তু খুবই স্পষ্টভাবে উপযোগবাদের একটি রূপরেখা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন উপযোগবাদ হচ্ছে এমন একটি মতবাদ বা এমন একটি ধ্যান ধারণা যেখানে অধিক পরিমাণের সুখের জন্য মানুষ কোনো কাজ করে থাকে বা যন্ত্রণা লাঘবের জন্য মানুষ কোনো কাজ করে থাকে, তখন তাকে নৈতিক বলে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ যে কাজটি আমার যন্ত্রণা থেকে মুক্তি দান করছে বা যে কাজটি কাউকে যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে, তাকেও কিন্তু উপযোগবাদের দৃষ্টিকোণ থেকে আমরা নৈতিক কাজ বলেই বিবেচনা করি। তাহলে কৃপা হত্যার প্রেক্ষাপট যদি এমন দাঁড়ায় যে যে ব্যক্তিকে কৃপা হত্যা করা হচ্ছে তার এই জীবনটিকে বয়ে বেড়ানোই অনেক বেশি কষ্টকর, সেক্ষেত্রে তার মৃত্যুটি অনেক বেশি কাম্য হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু এই কৃপা হত্যা বিষয়টি অনেকটাই নৈতিকভাবে যৌক্তিক বলে আমাদের সামনে বিবেচিত হতে পারে। আমরা যদি পিটার সিঙ্গারের মতকে একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো পিটার সিঙ্গার যেহেতু একজন উপযোগবাদী দার্শনিক, সে কারণে তিনি কিন্তু এই যে ইউথেনেশিয়া বা কৃপা হত্যার বিষয়টি তাকে অনেকটাই সমর্থনের দৃষ্টিতেই ব্যাখ্যা করেছেন। কৃপা হত্যা প্রসঙ্গে পিটার সিঙ্গার এর মত আমরা দেখতে পাচ্ছি, Peter Singer argues in favor of voluntary euthanasia and some forms of non-voluntary euthanasia, including in infanticide in certain instances, but opposes involuntary euthanasia. Religious critics have argued that Singer's ethics ignores and undermines the traditional notion of the sanctity of life. এই বক্তব্যের মধ্যে আমরা পিটার সিঙ্গারের মতকে যেমন দেখতে পাচ্ছি, তেমনিভাবে পিটার সিঙ্গারের একটা বিরোধী মত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পিটার সিঙ্গার কোনো কোনো ক্ষেত্রে ভলান্টারি বা ঐচ্ছিক কৃপা হত্যাকে সমর্থন যেমন করেছেন, কিছু কিছু ক্ষেত্রে উনি কিন্তু আবার অনৈচ্ছিক বা নন ভলান্টারি ইউথেনেশিয়া বা কৃপা হত্যাকেও সমর্থন করেছেন। যেসব ক্ষেত্রগুলোতে ব্যক্তির নিজস্ব মতামত প্রদানের কোনো অবস্থা থাকে না, সেসব ক্ষেত্রে কিন্তু স্বপ্রণোদিত হয়ে অন্য একজন কৃপা হত্যা ঘটাতে পারে এবং সেটিকে নৈতিকভাবে সমর্থন করা যায় বলে এখানে পিটার সিঙ্গার উল্লেখ করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, পিটার সিঙ্গার যে মতটি আমাদের সামনে উপস্থাপন করেছেন তাকে অনেক সমালোচনার সম্মুখীন কিন্তু এজন্য হতে হয়েছে। বিশেষ করে ধর্মীয় ভাবাপন্ন যে মানুষজনেরা রয়েছেন বা
ধর্মকেন্দ্রিক যে চিন্তা চেতনা আমরা দেখতে পাই, সেখানে কিন্তু পিটার সিঙ্গারের এই যে মত, তাকে কোনোভাবে গ্রহণযোগ্য বলে নেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবে সমালোচনাকারীরা বলে থাকেন মানুষের জীবনের একটি মূল্য রয়েছে বা জীবনের পবিত্রতা বলে একটি বিষয় রয়েছে। একজন ব্যক্তিকে যখন হত্যা করা হচ্ছে, তা যে কোনোভাবেই হোক না কেন, তার জীবনের মূল্যকে আমরা অস্বীকার করছি, কিংবা আরো স্পষ্টভাবে বললে তার জীবনের পবিত্রতাটিকে আমরা অস্বীকার করছি। সেই কারণে পিটার সিঙ্গার যদিও একে সমর্থন করেছেন, একে কিন্তু অনেকেই সমালোচনা করে থাকেন। তবে পিটার সিঙ্গারের মতবাদটিকে আমরা যদি আরো স্পষ্টভাবে বা আরো গভীরভাবে অনুধাবনের চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে পিটার সিঙ্গার কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু বিষয়ের ভিত্তিতে কিন্তু একে সমর্থন করেছেন। বিশেষ করে পিটার সিঙ্গারের আলোচনা থেকে আমরা দেখতে পাই, পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের 7th চ্যাপ্টার যেটা রয়েছে, যেখানে তিনি কৃপা হত্যা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন, সেখানে কিন্তু তিনি কৃপা হত্যার কতগুলো শর্তের উল্লেখ করেছেন। বিশেষ করে কৃপা হত্যাকে তিনি 6টি শর্ত দ্বারা ছটি শর্ত দ্বারা কিন্তু কৃপা হত্যাকে পিটার সিঙ্গার ব্যাখ্যা করার একটা প্রয়াস নিয়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম, যদি এমন হয় কোনো রোগীর অসুখে আক্রান্ত কোনো রোগী এমন অবস্থা হয় যে তার আর পুনরায় সুস্থতার কোনো সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে কৃপা হত্যা করা যেতে পারে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই, পিটার সিঙ্গার উল্লেখ করেন, যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন রোগী পূর্বেই তার মৃত্যু সম্বন্ধে অঙ্গীকার করে থাকেন যে তাকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে মৃত্যু দেয়া যেতে পারে, এমন বিষয় যদি তিনি পূর্বেই মত দিয়ে থাকেন। তৃতীয়ত আমরা দেখেছিলাম, কোনো একটি চিকিৎসকের ক্ষেত্রে চিকিৎসক এবং রোগী ছাড়াও নিরপেক্ষ কোনো ব্যক্তির কাছে যদি রোগী তার হত্যা বা তার মৃত্যু সম্বন্ধে কোনো মত প্রকাশ করে থাকেন যে তাকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে মৃত্যু দেয়া যেতে পারে, এমন মতটি যদি নিরপেক্ষ একজন ব্যক্তি সাক্ষ্য দেন, সেক্ষেত্রে কৃপা হত্যাটিকে গ্রহণ করা যেতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছিলাম যে রোগী বর্তমান অবস্থা পর্যালোচনা করা সাপেক্ষে রোগীর স্বজনরাও কিন্তু সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম বা আমরা জানি যে কৃপা হত্যাকে শর্তের আলোকে ব্যাখ্যার জন্য পিটার সিঙ্গার বলেন, যদি এমন হয় যে কোনো একজন রোগীর মৃত্যু কার্যটি কোনো একটি চিকিৎসক দ্বারা সংগঠিত হয়, তাহলেও কিন্তু কৃপা হত্যাটি গ্রহণযোগ্য হবে, এবং তার মৃত্যুটি যেন অপেক্ষাকৃত কম যন্ত্রণাদায়ক হয়, সেদিকটিকে লক্ষ্য রেখে বা সেদিক থেকেও কিন্তু কৃপা হত্যার একটি উল্লেখযোগ্য শর্ত হিসাবে পিটার সিঙ্গার দেখানোর চেষ্টা করেছেন। এখানে কিছু প্রশ্নের উদ্ভব হতে পারে, যে কোনো ব্যক্তি তার নিজের মৃত্যু সম্বন্ধে যদি সরাসরি বলে যান, সেটি হয়তোবা অনেক ক্ষেত্রেই অনেকে গ্রহণ করতে চাইবেন, কিন্তু কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় তার মৃত্যুর কথাটি না বলেন, সেক্ষেত্রে কৃপা হত্যার বিষয়টি কতটুকু গ্রহণযোগ্য হবে। পিটার সিঙ্গারের আলোচিত যে 6টি আমরা শর্ত দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি পিটার সিঙ্গার বলেন, রোগীর বর্তমান অবস্থার ভিত্তিতে বা কোনো ব্যক্তির বর্তমান অবস্থাটি পর্যালোচনার সাপেক্ষে তার স্বজনেরাও কিন্তু কৃপা হত্যার বিষয়টিকে নিয়ে আসতে পারেন বা কৃপা হত্যার বিষয়টিকে সমর্থন করতে পারেন, প্রয়োগ করার অনুমতি দিতে পারেন। যেমন ধরা যাক, একজন বিকলাঙ্গ বা জন্মগতভাবেই অসুস্থ একজন শিশু, যার নিজের সম্পর্কে কোনো বোধ নাই, সেক্ষেত্রে তার নিজের জীবনটি তার জন্য অনেকটাই বয়ে নিয়ে বেড়ানো কষ্টকর হয়ে পড়ে।
সেই অবস্থা থেকে মুক্তির জন্য বা তার এই যন্ত্রণাদায়ক জীবনযাপনের থেকে মুক্তির জন্য তার স্বজন কিন্তু তাকে কৃপা হত্যার বিষয়টিকে যদি গ্র্যান্ট করে বা অনুমোদন করে, সেক্ষেত্রে কৃপা হত্যা সংগঠিত হতে পারে এবং নৈতিকভাবে তাকে গ্রহণযোগ্য বলেও অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে বা গ্রহণযোগ্য বলেও আমরা ধরে নিতে পারি। অথবা কোনো একটি দুর্ঘটনায় বা কোনো একটি বিশেষ অসুস্থতায় কেউ যদি দীর্ঘদিন রোগ আক্রান্ত থাকার পরে কোমায় চলে যায়, যা বা সংজ্ঞাহীন অবস্থায় চলে যায়, অসচেতন অবস্থায় চলে যায়, যার মধ্যে জীবনের শেষ যে বিষয়টি উল্লেখ করা যায়, যে জীবনের সচেতনতার যে শেষ বিন্দুটি সেটিও উপস্থিত না থাকে, কেবলমাত্র নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেই সে তার জীবনের চিহ্নটুকু ধরে রাখে। এই কোমায় বা সংজ্ঞাহীন অবস্থাতে দীর্ঘদিন থাকার ফলেও কিন্তু তার সার্বিক অবস্থা পর্যালোচনা করে যদি চিকিৎসকরা এমন কোনো মতে উপনীত হন যে এই ব্যক্তি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বা এই ব্যক্তির আর স্বাভাবিক জীবনযাপনে ফেরার সম্ভাবনা নেই, তাহলে কিন্তু তার স্বজনদের বা তার আপনজনদের অনুমতি সাপেক্ষে কৃপা হত্যা গ্রহণযোগ্য হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, জীবনের মূল্য বা জীবনের পবিত্রতার যে বিষয়টি এখানে উল্লেখ করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বুদ্ধিবৃত্তি সম্পন্ন বা সচেতন একজন ব্যক্তির জীবনের মূল্য বা তার বিবেচনা বোধে প্রসূত যে চিন্তা, তাকে আমরা মূল্যায়িত করে থাকি বা পবিত্র বলে উল্লেখ করে থাকি। কিন্তু একজন অসচেতন ব্যক্তি বা বুদ্ধিবৃত্তিহীন, যার নিজের সম্বন্ধে কোনো প্রকার ন্যূনতম ধ্যান ধারণা বা নিজের সম্বন্ধে ন্যূনতম সচেতনতা নেই, কেবলমাত্র শ্বাস প্রশ্বাসটুকুই যার শেষ অবলম্বন রয়েছে, সেরকম একটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু তার নিজের জীবনটি অবশ্যই অনেকটা যাতনাময় বা যন্ত্রণাদায়ক হিসাবে উল্লেখ করা যেতে পারে। তার সেই বৃহৎ যন্ত্রণাদায়ক বা যাতনাময় অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু কৃপা হত্যাকে সমর্থন করার বিষয়টি তার স্বজনরাই সংগঠিত করতে পারেন। আমরা উন্নত বিশ্বের যে প্রেক্ষাপটগুলো দেখতে পাই, সেখানের চেয়ে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে উন্নত বিশ্বের আর্থিক ব্যবস্থাপনা বা মেডিকেল সাপোর্টের যে বিষয়টি, সেটি অনেক বেশি উন্নত হওয়ার কারণে তারা দীর্ঘদিন কোনো একজন কোমা পেশেন্টকে বা সংজ্ঞাহীন ব্যক্তিকে লাইফ সাপোর্টে রাখার সক্ষমতা রাখছেন। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের বা অনেক ক্ষেত্রে দরিদ্র দেশগুলোর যে অধিবাসী রয়েছে, যে নাগরিকরা রয়েছেন, তাদের পক্ষে কিন্তু সুদীর্ঘ কাল ধরে এমন ধরনের সাপোর্ট দেওয়া বা এমন ধরনের মেডিকেল ইকুইপমেন্টস বা এমন ধরনের আর্থিক সামর্থ্যের একটা অভাব রয়েছে, যার ফলে তারা এই ব্যক্তির জন্য বা একজন ব্যক্তির জন্য অনেকেই কিন্তু সাফারার হচ্ছে বা অনেকেই কিন্তু ভুক্তভোগী হচ্ছেন। সে অনেকের এই অসুবিধা দূরীকরণের জন্য বা যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিটিকেই তার এই জীবনের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যদি কৃপা হত্যার মাধ্যমে আমরা সমাধান খুঁজতে চাই, তাহলে কিন্তু এটিকে নৈতিকতার আলোকে অনেক ক্ষেত্রেই আমরা উপযোগী একটি উপযোগবাদী একটি ধারণা হিসেবে সমর্থন করতে পারি। এই কারণেই পিটার সিঙ্গার নানাভাবে কৃপা হত্যাকে দেখানোর চেষ্টা করেছেন বা কৃপা হত্যাকে নৈতিকতা সম্পূর্ণ একটি বিষয় বলে উল্লেখ করার চেষ্টা করেছেন, যদিও তার সর্বসম্মত কোনো একটি রূপ পায়নি। তারপরেও আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের কৃপা হত্যার কথা বলা হচ্ছে এবং এই বিভিন্ন ধরনের কৃপা হত্যাকে বিশ্লেষণ সাপেক্ষে পিটার সিঙ্গার সার্বিকভাবে একটি মত প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আমরা আগামী ক্লাসে বিভিন্ন ধরনের কৃপা হত্যার সাথে কৃপা হত্যার ধরনগুলো আলোচনা করার সাথে সাথে পিটার সিঙ্গারের মতকে সার্বিকভাবে বিশ্লেষণে একটি চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আগামী ক্লাস দেখার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই রইল।